এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 53 থেকে 55 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 53 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 8 নম্বরে বলা হয়েছে নিচের ভাগটি করি। দেখো, আমরা কিন্তু এখানে একটি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 941 ভাগ 23, অর্থাৎ 941কে 23 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানেই কিন্তু আমরা এই অঙ্কটির সমাধান দেখতে পাচ্ছি। যেহেতু 23 দ্বারা ভাগ করা হয়েছে, যার কারণে আমরা এই পাশে অর্থাৎ বা পাশে লিখেছি 23, এবং 941কে যেহেতু আমরা ভাগ করব, যার কারণে 941কে কিন্তু আমরা মাঝে লিখেছি, তাই না? এখন যদি আমরা ভাগ করি, এটিকে দেখো, ভাগ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে এই যে 941কে আমরা ভাগ করব, এই 941-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে দেখো তো। দেখো, 9 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক এবং 1 একটি অঙ্ক। তাহলে মোট অঙ্ক রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, তাই না? তাহলে এই তিনটি অঙ্কের মধ্যে আমরা দেখব যে 23 দ্বারা আমরা প্রথমে একটি অঙ্ককে ভাগ করতে পারি কিনা। ঠিক আছে, যদি ভাগ করা যায় একটি অঙ্ককে, তাহলে কিন্তু শুরুতে একটি অঙ্ককে আমরা ভাগ করব। ঠিক আছে, যেমন দেখো এখানে শুরুতে একটি অঙ্ক রয়েছে, কত? একটি অঙ্ক রয়েছে 9। 9কে কি আমরা 23 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 9 23-এর চেয়ে ছোট। আমরা যদি ভাগ করতে গেলে কিন্তু এই সংখ্যাটিকে অবশ্যই 23-এর চেয়ে বড় হতে হবে, তাই না? তাহলে 9 যেহেতু ছোট, তার মানে একটি অঙ্ককে আমরা ভাগ করতে পারবো না। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যে দুটি অঙ্ককে, অর্থাৎ 9-এর পরে যে আরও একটি অঙ্ক রয়েছে, এই যে 4 রয়েছে, এই দুটিকে একত্রে মিলে আমরা ভাগ করতে পারি কিনা। তাহলে 9 এবং 4 মিলে কত হয়ে যায়? 9 এবং 4 একত্রে মিলে হয়ে যায় 94, তাই না? এখন কিন্তু 23-এর চেয়ে বড় হয়ে গেল। তার মানে এবারে কিন্তু আমরা দুই অঙ্ককে 23 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা কিভাবে করে ভাগ করব? দেখো, আমরা দেখব 23-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 94-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে দেখব। আমরা 23-এর সঙ্গে যদি 4কে গুণ করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 92। দেখো, এখানে যেহেতু সমাধান করে দেখানোই হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 23-এর সঙ্গে 4কে গুণ করে যেহেতু 92 পাই, যার কারণে 4কে কিন্তু আমরা এই উপরে অর্থাৎ উত্তরের জায়গাতে কিন্তু লিখে দেবো, তাই না? এবং যেহেতু গুণ করে আমরা 92 পাচ্ছি, যার কারণে এই 92কে কিন্তু আমরা নিচে লিখে দেবো, অর্থাৎ 94-এর নিচে লিখে দেবো। ঠিক আছে, এবার আমরা জানি ভাগের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। দেখো, আমরা যদি বিয়োগ করি, এই উপরে রয়েছে 4, 4 থেকে 2কে বিয়োগ করলে, অর্থাৎ 4 থেকে 2 চলে গেলে থাকে কিন্তু আরও 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে 9 থেকে 9 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি যে কোনো সংখ্যার যদি শুরুতে 0 থাকে, তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, যার কারণে শুরুতে 0 কখনোই লিখতে হয় না, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু পাচ্ছি শুধুমাত্র 2। এবার আমরা যদি পাশে লক্ষ্য করি, দেখো এই যে 1 রয়েছে, এই 1কে কিন্তু এখনও পর্যন্ত আমরা ভাগ করিনি, তাই না? আমরা শুধু 9 এবং 4কে ভাগ করেছি, অর্থাৎ 94কে ভাগ করেছি। কিন্তু এই যে 1 রয়েছে, 1কেও তো আমাদের ভাগ করতে হবে। এই জন্য আমরা কী করব? এই 1কে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, অর্থাৎ এই 2-এর পাশে আমরা ওকে নামিয়ে নিয়ে আসবো। তাহলে 2 এবং এই 1 মিলে এবারও হয়ে গেল কত? এবারও হয়ে গেল কিন্তু 21, তাই না? এখন আমরা দেখব এই যে 21 পাচ্ছি, 21কে আমরা 23 দ্বারা ভাগ করতে পারবো কিনা। আমরা কি 23 দ্বারা 21কে ভাগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা, কারণ এই 21 কিন্তু ছোট, 23 বড়। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এখানের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? ওর চেয়ে বড় হতে হবে। কিন্তু 21 যেহেতু ছোট, তার মানে ওকে কিন্তু ভাগ করা যাবে না। তবে যখন আমরা নিচ থেকে একটি সংখ্যাকে সরাসরি এই পাশ থেকে যখন নিচে নামিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। ঠিক আছে, 23 দ্বারা যেহেতু ওকে ভাগ করা যায় না, অর্থাৎ 23-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, তাহলে হয়ে যায় 23 একে 23, অর্থাৎ এই 21-এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়। যার কারণে এখন আমরা কি করব? আমরা 23কে 0 দ্বারা গুণ করব, তাই না? 0 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পাই 23 0 0, অর্থাৎ 23-এর সঙ্গে 0কে গুণ করলে কিন্তু আমরা 0 পাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা 0 দ্বারা কেন ভাগ করব? আবার এটিকে একটু বোঝার চেষ্টা করো। যখন আমরা এই উপর থেকে একটি সংখ্যাকে নিচে নামিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের 0 দিয়ে হলেও এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। ঠিক আছে, সরাসরি নিচে নামিয়ে যখন আমরা আনবো ওকে, তখন কিন্তু আমরা এই সংখ্যাটিকে ভাগশেষ হিসেবে ধরতে পারবো না। ঠিক আছে, যার কারণে আমরা কি করলাম? এবারে 23-এর সঙ্গে 0কে গুণ করব। 0কে যদি গুণ করি, তাহলে কত হবে?
23 শূন্য গুণে কিন্তু শূন্যই হবে, অর্থাৎ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। দেখো এই বিষয়টি কিন্তু আমরা এই পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই দেখো যেহেতু 23-এর সঙ্গে শূন্যকে গুণ করেছি, যার কারণে কিন্তু আমরা এই উত্তরের জায়গাতে আমরা লিখেছি শূন্য, এবং 23-এর সঙ্গে শূন্যকে গুণ করে যেহেতু শূন্য পেয়েছি, এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি শূন্য, ঠিক আছে। এবার যদি 21 থেকে শূন্যকে বিয়োগ করি তাহলে কত হয়? 21 থেকে শূন্যকে বিয়োগ করলে কিন্তু 21ই থেকে যাবে। তাহলে এই যে এইবারে যে আমরা 21 পাচ্ছি, এই 21 হচ্ছে ভাগশেষ, এবং ভাগফল পাচ্ছি কত, অর্থাৎ উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 40, ঠিক আছে। এই 40 হচ্ছে আমাদের ভাগফল এবং 21 হচ্ছে ভাগ শেষ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। দেখো এই বক্সের মধ্যে আমাদের বলা হয়েছে 21 ভাগ 23 সম্ভব নয়, অর্থাৎ আমরা কিন্তু 21কে কিন্তু আমরা 23 দ্বারা ভাগ করতে পারবো না, এটি সম্ভব নয়। তাই শূন্য দিয়ে 23কে গুণ করতে হবে। মানে আমি যেভাবে তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি সেই বিষয়টি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে, তাই না। এরপর যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে 8 নম্বরে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো, অর্থাৎ এই যে ভাগ অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু আমাদের উপরে নিচে, অর্থাৎ উপরে নিচে বলতে কি বোঝায়, আমরা এই যে পদ্ধতিতে ভাগ করেছি এই পদ্ধতিতেই কিন্তু আমাদের এই 8 নম্বরের অঙ্কগুলোকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে চলো এখান থেকে আমরা যদি কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা এখানের প্রত্যেকটি অঙ্ক যেহেতু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমরা এখান থেকে যদি কিছু অঙ্কের সমাধান করি তাহলে কিন্তু বাকি অঙ্কগুলো আমরা এই একই নিয়ম অনুসরণ করেই সমাধান করতে পারবো, তাই না। দেখো আমরা 8-এর 1 নাম্বারে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 711 ভাগ 23, অর্থাৎ 711কে আমাদের 23 দ্বারা ভাগ করতে হবে। যার কারণে আমরা কী করবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 23, যেহেতু 23 দ্বারা ভাগ করতে হবে যার কারণে শুরুতে লিখবো আমরা 23, এবং আমরা এইখানে কোন সংখ্যাকে লিখবো, এখানে কিন্তু লিখে দেবো 711কে, তাই না। যেহেতু 711কে আমরা ভাগ করব, এখানে আমরা লিখে দিলাম 711, এবং উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই উপরে উত্তর যেটি হবে, অর্থাৎ ভাগফল যেটি হবে সেটিকে কিন্তু উপরে আমরা লিখে দিব। এখন যদি ভাগ করে দেখো, আমরা শুরুতে দেখব এই যে 711 রয়েছে, এই 711-এর মধ্যে কতটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক। তাহলে এই তিনটি অঙ্কের মধ্যে আমরা দেখব যে একটি অঙ্ককে আমরা শুরুতে ভাগ করতে পারি কিনা। তাহলে একটি অঙ্ক রয়েছে কত? 7। দেখো তো 23 দ্বারা আমরা কি 7কে ভাগ করতে পারবো কিনা? আমরা কিন্তু 7কে ভাগ করতে পারবো না, কারণ 7 ছোট, 23 বড়, তাই না। এবার আমরা কি করব, আমরা দেখব যে দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। তাহলে দুটি অঙ্ক মিলে কত হয়? 7 এবং 1, এই দুটি মিলে হয়ে যায় কত? 71। এবারে দেখো 71কে কি আমরা 23 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু পারবো, কারণ 71 অনেক বড়, তাই না, 23-এর চেয়ে বড়, যার কারণে কিন্তু আমরা ভাগ করতে পারবো। এবার দেখো তো যে 23-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 71-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। বন্ধুরা আমরা যদি 23কে, দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে এই গুণটিকে করবো, ঠিক আছে। আমরা যদি 23কে 3 দ্বারা গুণ করি, দেখো কত হয়? 3 দ্বারা গুণ করলে হয় 3 3 9, আমরা লিখে দিলাম 9, 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6, আমরা পাচ্ছি 69, তাই না। এবং এখানে রয়েছে কত? এখানে রয়েছে 71, অর্থাৎ 69-এর চেয়ে 71 কিন্তু মাত্র 2 বড়, তাই না। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে 23কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমরা 71-এর সবচেয়ে কাছের ছোট সংখ্যাটিকে আমরা পেতে পারি। আবার 23কে যদি তোমরা 4 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এই 71-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। আমরা জানি যে 71-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না, ওর চেয়ে ছোট হতে হবে অথবা এই 71-এর সমান হতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 3 দ্বারা গুণ করে যেহেতু সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, যার কারণে এই 3কে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। আমরা 3কে লিখবো হচ্ছে কোথায়? উত্তরের ঘরে লিখবো 3, এবং 3কে 3 দ্বারা গুণ করে যেহেতু আমরা পাচ্ছি 69, যার কারণে এই 69কে কিন্তু আমরা এই 71-এর নিচে লিখে দেব। এবারে দেখো আমরা উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, দেখো উপরে রয়েছে 1, নিচে রয়েছে 9, এই 1 থেকে কিন্তু 9কে বিয়োগ করতে পারবো না, কারণ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে কিন্তু বড় হতে হয়, আমরা জানি, তাই না। তাহলে 1 যেহেতু ছোট, যার কারণে 1কে আমাদের শুরুতে 9-এর চেয়ে বড় বানাতে হবে। আমরা কীভাবে করে বড় বানাতে পারি? এই দেখো এই পাশে যেহেতু 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসবো। ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 1, যখন এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, দেখো এই 1 পেয়ে ও এখন হয়ে গেল 11, তার মানে এখন কিন্তু 9-এর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে এই 11 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 11 থেকে 9 চলে গেলে থাকে কত? থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2, এবং এইখানে রয়েছে কত? এখানে কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এই 7 থেকে যেহেতু 1কে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 7 থেকে 1 চলে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 6। তাহলে এই 6 থেকে নিচের 6কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি প্রথম 0 লিখতে হয় না। তাহলে দেখো আমরা বিয়োগ করে পাচ্ছি শুধুমাত্র 2। এবারে এই পাশে যে 1 রয়ে গেছে, এই 1কে কিন্তু আমরা ভাগ করিনি এখনো,
তাই না? যার কারণে এই 1কে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা দেখো, এই নিচে যদি আমরা নামিয়ে আনি ওকে, তাহলে এই 1 কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এখন 2 এবং 1 মিলে হয়ে গেল কত? ওরা দুজনে মিলে হয়ে গেল 21, তাই না? এবারে দেখো তো যে 23 দ্বারা আমরা 21কে ভাগ করতে পারবো কিনা? 21কে কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 21 ছোট। তবে যেহেতু আমরা এই মুহূর্তেই এই উপরের 1কে নিচে নামিয়ে 21 বানিয়েছি, যার কারণে কিন্তু এখন আমাদের ভাগ করতেই হবে, তাই না? যদিও আমরা 23কে 1 দ্বারা গুণ করলে 23 একে 23 হয়ে যায়, মানে 21-এর চেয়ে বড় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কী করব? এই ক্ষেত্রে আমরা 23কে 0 দ্বারা গুণ করব, কারণ আমরা জানি 0 দ্বারা 23কে গুণ করলে কিন্তু 0 হবে, তার মানে 21-এর চেয়ে ছোট হবে, তাই না? তাহলে 23কে যদি আমরা 0 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে উপরে লিখে দেবো 0। 23 0 গুণে কত হবে? 23 0 গুণে কিন্তু 0ই হবে। আমরা 23কে 0 দ্বারা গুণ করলে কিন্তু গুণফল 0 পাবো, তাই না? তাহলে দেখো আমরা নিচে লিখে দিলাম 0। এবারে যদি এই 21 থেকে 0কে বিয়োগ করি, কত হয়? 1 থেকে 0 চলে গেলে থাকে 1, 2 থেকে 0 চলে গেলে থাকে 2, অর্থাৎ 21ই কিন্তু আমাদের থেকে যায়। তাহলে আমরা এখানে যে 30 পাচ্ছি, এই 30 কি? এই 30 হচ্ছে ভাগফল, এবং এই যে 21 পাচ্ছি, এই 21 হচ্ছে ভাগ শেষ। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল 30 এবং ভাগশেষ 21। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে একই রকমভাবেই সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, যেহেতু 4 নম্বরে বলা হয়েছে 410 ভাগ 27, তার মানে আমাদের 27 দ্বারা কিন্তু এবার 810, এখানে রয়েছে কত? 810, তাই না? তাহলে 27 দ্বারা কিন্তু 810কে আমাদের ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে 27, এবং আমরা এই 810কে কিন্তু এই পাশে লিখে দেবো 810, এবং উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই উপরে উত্তর যেটি হবে অর্থাৎ ভাগফলকে কিন্তু আমরা উপরে লিখে দেবো। এখন দেখো এই যে 810 পাচ্ছি, আমরা শুরুতে কী করবো? এই 810-এর প্রথম যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 8, এই 8কে দেখবো যে আমরা 27 দ্বারা ভাগ করতে পারি কিনা, তাই না? অর্থাৎ একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। দেখো একটি অঙ্ক 8কে কিন্তু আমরা 27 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 8 অনেক ছোট, যার কারণে এবার আমরা দুটি অঙ্ককে ভাগ করবো। দুটি অঙ্ক মিলে কত হয়ে যায়? 8 এবং 1 মিলে হয়ে যায় 81। এখন দেখো 81 কিন্তু 27-এর চেয়ে অনেক বড়। তাহলে দেখো তো 27-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 81-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা যদি আলাদা জায়গাতে গুণ করি, দেখো আমরা 27-এর সঙ্গে যদি 3কে গুণ করি, তাহলে কত হয়? 3 7 21, 21-এর 1কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 2, 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6, 6 এবং এই 2 মিলে হয়ে যায় 8। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 81। দেখো আমাদের এই 81-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে যেহেতু মিলে যাচ্ছে, তার মানে এই 3কে আমরা কিন্তু এই 3 দ্বারা বুঝতে পারছি কি এই 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 3 দ্বারা গুণ করে যেহেতু আমরা 81 পাচ্ছি, যার কারণে এই 3কে লিখে দেবো আমরা এইখানে। এবং দেখো এই যে গুণ করে 81 পাচ্ছি, এই 81কে কোথায় লিখবে? 81কে কিন্তু আমরা এই 81-র নিচে লিখে দেবো, আমরা লিখে দেবো 81। এবার 81 থেকে 81কে বিয়োগ করলে কত হয়? 1 থেকে 1কে বিয়োগ করলে থাকে 0, 8 থেকে 8কে বিয়োগ করলে কিন্তু থাকে আবারও 0, তাই না? আমরা এখানে 0 লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। এবারে দেখো এখানে কিন্তু একটি বিষয় বোঝা রয়েছে, সেটি হচ্ছে এই যে পাশে শূন্যটি রয়ে গেছে, এই শূন্যকে কিন্তু এখনও পর্যন্ত আমরা ভাগ করিনি, তাই না? তাহলে এবারে আমরা কি করব? এই শূন্যটাকে সরাসরি নিচে আমরা নামিয়ে আনবো। তাহলে এবারে এই শূন্যকে যখন নিচে নামিয়ে আনলাম, তখন এই শেষে গিয়ে কিন্তু প্রত্যেকটি শূন্য হয়ে গেল। তাহলে এই শূন্যটাই কি আমাদের ভাগশেষ? না বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমরা ভাগশেষকে পাইনি, তাই না? কারণ এটিকে যদি আমরা ভাগশেষ হিসেবে ধরে নিই, তাহলে আমাদের ভাগফল দাঁড়াচ্ছে শুধুমাত্র 3। তাহলে এই 3 কিন্তু আমাদের ভাগফল কখনোই হবে না, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর না। তাহলে আমরা কি করব? আমরা জানি যখন কোনো সংখ্যাকে এইখানে সরাসরি নিচে আমরা নামিয়ে আনি, তখন কিন্তু ওকে আমাদের ভাগ করতেই হয়। ও ছোট হোক বা বড় হোক, যে সংখ্যাই হোক না কেন, ওকে কিন্তু আমাদের ভাগ করতেই হয়, তাই না? যেহেতু শূন্যকে নামিয়ে আনলাম, এখন আমরা শূন্যকে ভাগ করব কত দ্বারা? 27 দ্বারা। আমরা দেখব 27-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 0 পাই। আমরা জানি 27-এর সঙ্গে 0কে গুণ করলেই কিন্তু আমরা 0 পাবো, তাই না? কারণ যে কোনো সংখ্যার সঙ্গে 0কে গুণ করলে কিন্তু উত্তর 0 হয়, যার কারণে 27-এর সঙ্গে 0কে গুণ করলে আমরা পাবো 0। আমরা যেন এখানে লিখে দিলাম একটি 0, 27 0 গুণে হয় 0, আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি 0। এবারে এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবারও আমরা সেই 0ই পাবো, ঠিক আছে? তাহলে এখন যে শূন্যগুলো আমরা পাচ্ছি, এইগুলো হচ্ছে কি ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ কিন্তু 0, মানে আমাদের কোনো ভাগশেষ কিন্তু এবারে নেই। এবং আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা ভাগফল পাচ্ছি 30। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখব ভাগফল। আমরা কি লিখব? ভাগফল কত? আমরা পাচ্ছি 30, আমরা লিখে দেব 30। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
দেখো এখানে বাকি যে দুটি অঙ্ক রয়েছে, দেখো এইগুলোকে আমি সমাধান করে দেখাইনি, কারণ একই রকম নিয়ম অনুসরণ করেই কিন্তু এগুলোকেও আমাদের সমাধান করতে হবে। যার কারণে তোমরা নিজেরাই এগুলোকে সমাধান করার চেষ্টা করবে। যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি না পারো তাহলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, আমি তোমাদের তখন সমাধান করে দেখানোর চেষ্টা করব। এরপর যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4.3 আমাদেরকে বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। আমরা কিন্তু এর আগে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছি, তাই না? দেখো এখানে কিন্তু 3টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি, এবং এখানে রয়েছে 1টি 2টি, অর্থাৎ 3টি অঙ্কের সংখ্যাকে আমরা কিন্তু 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছি। এবারে আমরা শিখব 4 অঙ্কের সংখ্যাকে কিভাবে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো, যদি আমরা এখানে 1 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে উপরে নিচে ভাগ করি। দেখো এইখানে 1 নম্বরে বলা হয়েছে 3266। এই যে 3266 রয়েছে, এর মধ্যে কতটি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি 4টি। এই 4টি অঙ্ককে কিন্তু এবার আমরা এই 2 অঙ্ক দ্বারা ভাগ করব। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আগের অঙ্কগুলো যেভাবে করে সমাধান করেছি এগুলোকেও কিন্তু ঠিক একই রকম নিয়মে সমাধান করব। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে আলাদা কিছু নেই, আলাদা কিছু কিন্তু করার মতো নেই। হ্যাঁ, যেমন দেখো এখানে 23 রয়েছে, 23কে কিন্তু আমরা শুরুতে লিখেছি এই পাশে, এবং যেহেতু 3266কে ভাগ করতে হবে, যার কারণে আমরা এইখানে পাশে লিখেছি 3266। এবারে আমরা দেখব যে 23 দ্বারা আমরা শুরুতে একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, একটি অঙ্ক রয়েছে 3কে কিন্তু ভাগ করা যাবে না, যার কারণে আমরা এবারে দুটি অঙ্ককে ভাগ করব। দুটি অঙ্ক মিলে হয়ে যায় কত? 3 এবং 2 মিলে হয়ে যায় 32, তাই না? 32 কিন্তু 23-এর চেয়ে বড়, তার মানে কিন্তু আমরা 32কে ভাগ করতে পারবো। তাহলে দেখো তো 23-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 32-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু 23-এর সঙ্গে 1কে গুণ করলে পাই 23। আবার 23-এর সঙ্গে যদি 2কে গুণ করি তাহলে কিন্তু 32-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে, 23 দুগুণ 46 হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা জানি 32-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, যার কারণে আমরা এই উপরে লিখলাম কত? 1। যেহেতু 1কে গুণ করে আমরা 23 পাই, যার কারণে উপরে লিখলাম আমরা 1 এবং নিচে লিখে দিলাম 23। এবারে এই 32 থেকে যদি আমরা 23কে বিয়োগ করি তাহলে পাবো কত? পাবো হচ্ছে 9। ঠিক আছে, আমরা বিয়োগ করলে পেলাম হচ্ছে 9। এবারে আমরা কি করব? এবারে আমরা এই দেখো এখানে কিন্তু 6 এবং 6 এই দুটি কিন্তু সংখ্যা এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে, তাই না? যার কারণে এই প্রথম যে 6, এই 6কে আমরা নিচে নামিয়ে আনবো। দেখো এই পাশে এসে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি, এই যে 6 রয়েছে, এই 6কে কিন্তু আমরা নিচে নামিয়ে আনলাম। যখন নামিয়ে আনলাম তখন এই 9 এবং 6 মিলে হয়ে গেল 96। এবারে আমরা কি করব? 23-এর সাথে দেখব যে কতকে গুণ করলে 96-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, ঠিক আগের অঙ্কগুলোর মতোই কিন্তু, তাই না? তাহলে আমরা যদি 23-এর সঙ্গে 4কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 92। তোমরা কিন্তু গুণ করে দেখতে পারো, এবং যদি 23-এর সঙ্গে তোমরা 5কে গুণ করো তাহলে কিন্তু এই 96-এর চেয়ে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। যার কারণে কি আমরা 4কে সঠিক উত্তর হিসেবে ধরে নেব, কারণ 4কে গুণ করলেই কিন্তু আমরা 96-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে যেহেতু 4কে গুণ করে আমরা 92 পাই, যার কারণে উপরে লিখলাম আমরা 4 এবং নিচে লিখে দিলাম আমরা 92। ঠিক আছে, এবারে এই 96 থেকে 92কে যদি বিয়োগ করে দিই, 6 থেকে 2 চলে গেলে থাকে 4, 9 থেকে 9 চলে গেলে থাকে 0। আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে আমাদের কিন্তু এই পাশে আরও একটি সংখ্যা রয়ে গেছে, তাই না? এই যে 6, এই 6 কিন্তু এখনও পর্যন্ত ভাগ করতে বাকি রয়ে গেছে, যার কারণে এই 6কে আমরা এবারে এই নিচে নিয়ে আসবো। দেখো এই পাশে যদি লক্ষ্য করি, এই 6কে কিন্তু দেখো এই নিচে আমরা নিয়ে আসলাম। তাহলে এই 4 এবং 6 এই দুটি মিলে হয়ে গেল 46। এখন দেখো তো 23-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 46 পাই? আমরা কিন্তু 23-এর সঙ্গে 2কে গুণ করলে পাই 46, অর্থাৎ এই 46-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? যার কারণে এই উপরে লিখে দিলাম আমরা 2 এবং নিচে লিখে দিলাম 46। তাহলে 46 থেকে 46কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। এই দেখো 46 থেকে 46কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এখানে লিখে দেবো 0। তাহলে আমরা এই যে 142 পাচ্ছি, এটি হচ্ছে কি? এটি হচ্ছে ভাগফল। আমরা ভাগফল পাচ্ছি 142 এবং আমাদের ভাগশেষ থাকছে হচ্ছে 0, তাই না? তাহলে দেখো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 3266 ভাগ 23। যখন আমরা 23 দ্বারা ভাগ করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত? 142। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 54 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে 1576 ভাগ 17। তাহলে 17 দ্বারা কিন্তু এবার আমাদের 1576কে ভাগ করতে হবে। দেখো এইখানে যদি লক্ষ্য করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি
এই ১৭ দ্বারা আমরা শুরুতে দেখব যে প্রথম একটি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। একটি সংখ্যা রয়েছে ১, ১কে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা দেখব দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। তাহলে ১ এবং ৫ এই দুটি সংখ্যা মিলে হয়ে যায় ১৫। তার মানে এই ১৫ কিন্তু ১৭ হচ্ছে ছোট, তাই না? যার কারণে কিন্তু এই ১৫কেও আমরা ভাগ করতে পারবো না, কারণ আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু ১৭ হচ্ছে বড় হতে হবে। যার কারণে এবার আমরা ৩টি অঙ্ককে নিব। দেখো ১, ৫, ৭ এই ৩টে অঙ্ক মিলে হয়ে গেল কত? ১৫৭। তাহলে আমরা এই ১৫৭কে এবারে ১৭ দ্বারা ভাগ করব। আমরা দেখব যে ১৫৭ বানাতে গেলে আমাদের ১৭ সঙ্গে কতকে গুণ করতে হয়, তাই না? আমরা দেখো একটু পাশে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ১৭ সঙ্গে ৯কে গুণ করলে আমরা পাই ১৫৩, অর্থাৎ ১৭ সঙ্গে 9কে গুণ করলে কিন্তু আমরা ১৫৭ সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। যেহেতু ১৫৩ পাই, যার কারণে আমরা এখানে লিখলাম ১৫৩। এবারে এই ১৫৭ থেকে অর্থাৎ উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে আমরা বিয়োগ করে দিই, দেখো ৭ থেকে ৩ চলে গেলে থাকে ৪, ৫ থেকে ৫ চলে গেলে থাকে ০, ১ থেকে ১ চলে গেলে থাকে ০। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র ৪। এখন আমরা কি করব? এই পাশে কিন্তু একটি অঙ্ক এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, যাকে আমরা এখনো ভাগ করিনি, তাই না? তাহলে এই ৬কে এবার আমরা নিচে নামিয়ে আনবো। দেখো এই পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই ৬কে কিন্তু নিচে আমরা নামিয়ে আনলাম। তাহলে আগে যে ৪ ছিল, ৪ এবং এই ৬ মিলে হয়ে গেল ৪৬। এবার আমরা দেখব যে ১৭ সঙ্গে কতকে গুণ করলে আমরা ৪৬-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো ১৭ সঙ্গে যদি আমরা ২কে গুণ করি, তাহলে পাই ১৭ দুগুণ ৩৪। আমরা কিন্তু এখানে নিচে লিখে দিয়েছি ৩৪। তাহলে এটি হচ্ছে কি সবচেয়ে কাছের সংখ্যা, ঠিক আছে? আবার ১৭ সঙ্গে যদি তোমরা ৩কে গুণ করো, তাহলে কিন্তু ৪৬-এর চেয়ে বড় হয়ে যাবে। যখন আমরা এখানে ২ লিখে দিলাম এবং এখানে লিখে দিলাম ৩৪। এবার যদি এই ৪৬ থেকে ৩৪কে বিয়োগ করি, ৬ থেকে ৪ চলে গেলে থাকে ২, ৪ থেকে ৩ চলে গেলে থাকে ১, অর্থাৎ আমাদের এখানে ভাগশেষ রয়েছে কত? ভাগশেষ পাচ্ছি আমরা ১২। এই ১২কে কি আর ১৭ দ্বারা ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। যার কারণে আমরা ভাগফল বলতে পারি কত? ভাগফল বলতে পারি হচ্ছে ৯২ এবং ভাগশেষ ১২। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ১৫৭৬ ভাগ ১৭ সমান সমান ৯২ এবং ভাগশেষ ১২। হ্যাঁ, আশা করি সকলে তোমরা এই নিয়মটি কিন্তু বুঝতে পেরেছো। এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে ১ এবং ২ দুইটি ভাগই ৪ অঙ্কের সংখ্যা ভাগ ২ অঙ্কের সংখ্যা। অর্থাৎ আমরা একটু আগে ১ নাম্বার যে ভাগ অঙ্কটি করেছি এবং এই যে ২ নাম্বার ভাগ অঙ্কটি করেছি, এই দুটি অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৪ অঙ্কের সংখ্যাকে কিন্তু আমরা ২ অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করেছি। তবে দেখো এখানে বলা হয়েছে কি, একটি ভাগফল ৩ অঙ্কের এবং অপরটি ২ অঙ্কের। এটি রহস্যজনক। আমরা আগের পৃষ্ঠায় যে ভাগ অঙ্কটি করেছি, সেখানে কিন্তু আমরা ভাগফল পেয়েছিলাম ৩ অঙ্কের, কিন্তু এই যে ২ নম্বরে ভাগ অঙ্কটি করলাম, আমরা এটির ভাগফল পেয়েছি কিন্তু ২ অঙ্কের, অর্থাৎ ৯২। দেখো ৯২ মানে কয় অঙ্ক? ১ অঙ্ক, ২ অঙ্ক। কিন্তু আগের অঙ্কটির ভাগফল পেয়েছি কত? আমরা ৩ অঙ্কের পেয়েছিলাম কিন্তু। ঠিক আছে, বলা হয়েছে এই বিষয়টি রহস্যজনক। কেন রহস্যজনক? কারণ আমরা ৪ অঙ্কের সংখ্যা দ্বারা ৪ অঙ্কের সংখ্যাকে আমরা ২ অঙ্কের সংখ্যা দ্বারা এখানে ভাগ করেছি, আবার আগের অঙ্কেও কিন্তু আমরা ঠিক ৪ অঙ্কের সংখ্যাকে ২ অঙ্কের সংখ্যা দ্বারাই ভাগ করেছি। তাহলে এক জায়গায় আমরা উত্তর পাচ্ছি হচ্ছে ২ অঙ্কের এবং আরেক জায়গাতে উত্তর পাচ্ছি কিন্তু ৩ অঙ্কের। এটি কিন্তু একটু রহস্যজনক, তাই না? তাহলে এখন এই মেয়েটি কি বলেছে? এই মেয়েটি বলেছে তুমি কি পার্থক্যটি বলতে পারো? আচ্ছা, তুমি কি পার্থক্যটি বলতে পারো? পার্থক্যটা হচ্ছে কোথায়? দেখো আমরা এখানে যে ভাগশেষ পাচ্ছি, এখানে কিন্তু ভাগশেষ পাচ্ছি ১২। এই ১২কে কিন্তু আর ভাগ করা যাবে না, তাই না? কিন্তু আগের অঙ্কে কিন্তু আমরা কোনো ভাগশেষ পাইনি, তাই না? একদম মিলে গিয়েছিল, আমাদের কিন্তু ভাগশেষ ০০ হয়েছিল। যার কারণে কিন্তু ওইখানে আমরা ভাগফল পেয়েছি ৩ অঙ্কের এবং এইখানে যেহেতু ভাগশেষ হয়েছে ১২, যার কারণে এটিকে আর ভাগ করা যাবে না, তাই না? এই জন্য কিন্তু আমরা এখানে ভাগফল পেয়েছি ২ অঙ্কের। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। এই যে ভাগ অঙ্কগুলো রয়েছে, এগুলোকে যদি আমরা ঠিক আগের অঙ্কের মতোই সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি এখান থেকে কিছু কিছু অঙ্ককে সমাধান করি, বন্ধুরা আমরা যদি এখানে ১-এর ২ নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ৭৮২৪ ভাগ ৪৮। তাহলে ৭৮২৪কে কিন্তু আমাদের ৪৮ দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে ৪৮ এবং আমরা এই ৭৮২৪কে কিন্তু এই পাশে লিখে দেবো, তাই না? এবং উপরে একটি দাগ দিয়ে এখন যদি আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা শুরুতে দেখবো যে ১ অঙ্ককে ভাগ করা যায় কিনা। ১ অঙ্ক রয়েছে ৭, ৭কে কি আমরা ৪৮ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। যার কারণে আমরা এবারে কী করবো? এবার আমরা দেখবো ২ অঙ্ককে ভাগ করা যায় কিনা। তাহলে ৭ এবং ৮ এই দুটি অঙ্ক মিলে হয়ে গেল ৭৮। ৭৮ কিন্তু ৪৮-এর চেয়ে বড়, তার মানে কিন্তু ওকে আমরা ভাগ করতে পারবো। তাহলে দেখো তো ৪৮-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা ৭৮-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? দেখো ৪৮-এর সঙ্গে যদি আমরা ২কে গুণ করি, তাহলে কত হয়?
2 এবং 8কে গুণ করলে হয় 8 দুগুণ 16, 16 6কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2 এবং 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 এবং এই যে হাতের যে 1 রয়েছে 8 এবং 1 মিলে হয়ে যায় 9। তার মানে আমরা কিন্তু এখানে পাচ্ছি 96, অর্থাৎ এই 96 কিন্তু 78-এর চেয়ে অনেক বড়। কিন্তু আমরা জানি কি যে এই বড় সংখ্যাকে কিন্তু নেওয়া যাবে না, তাই না? 78-এর চেয়ে ছোট হতে হবে অথবা 78-এর সমান হতে হবে। তাহলে 48কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, যেহেতু 78-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে 48কে এবার আমরা কত দ্বারা গুণ করব? আমরা কিন্তু 1 দ্বারা গুণ করব। দেখো 1 দ্বারা গুণ করে আমরা কত পাচ্ছি? 1 এবং 8কে গুণ করলে হয় 8 একে 8, 1 এবং 4কে গুণ করলে হয় 4 একে 4, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 48। ঠিক আছে, যেহেতু 1 দ্বারা গুণ করে আমরা 78-এর সবচেয়ে কাছের ছোট সংখ্যাটিকে পাই, যার কারণে 1কে লিখে দেবো আমরা উপরে, এবং এই যে 48 পাচ্ছি, 48কে কিন্তু আমরা 78-এর নিচে লিখে দেবো। ঠিক আছে, এখন দেখো উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করি, 8 থেকে 8 চলে গেলে থাকে 0, 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা পাচ্ছি এখানে 30। এবার এই যে 2 এবং 5 এই দুটি কিন্তু এখনও ভাগ করা বাকি রয়েছে, তাই না? যার কারণে শুরুতে আমরা কী করবো, এই 2কে এই নিচে সরাসরি নামিয়ে নিয়ে আসবো। এখন দেখো 2কে যখন নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন এখানে মোট হয়ে গেল কত? 302। তাহলে আমরা এবারে দেখব কি যে 48-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 302-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, তাই না? তাহলে দেখো আমরা যদি একটু গুণ করি, 48-এর সঙ্গে যদি আমরা কতকে গুণ করতে পারি, আমরা যদি 6কে গুণ করি, দেখো আমরা কিন্তু অনুমান করে গুণ করব। 6কে যদি গুণ করি, 6 এবং 8কে গুণ করলে হয়ে যায় 6 8 48, আমরা 48-এর 8কে লিখবো এখানে, এবং হাতে থাকে কিন্তু আমাদের 4। আমরা যদি এবার একই রকমভাবে 6-এর সঙ্গে 4কে গুণ করি, তাহলে হয় 4 ছক 24। এই যে 24 পাচ্ছি, 24-এর সঙ্গে এই 4কে গুণ করলে যোগ করলে হয়ে যায় 24 এবং 4 মিলে হয়ে যায় 28। আমরা পাচ্ছি কত? 288। এই যে 288 বা 288 আমরা পাচ্ছি। এখন দেখো তো আমরা যদি 48-এর সঙ্গে 7কে গুণ করে দেখি, তাহলে আমরা 302-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি কি না? আমরা 48কে যদি 7 দ্বারা গুণ করি, দেখো 7 এবং 8কে গুণ করলে হয়ে যায় 7 8 56। আমরা জানি 7 8 56, এই 56 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 5। এবারে 7 এবং 4কে গুণ করলে হয় 4 7 28। 28-এর সঙ্গে এই যে হাতে আমাদের 5 ছিল, এই 28-এর সঙ্গে যদি আমরা এই 5কে যোগ করে দিই, তাহলে কত হয়? 28 29 30 31 32 33। দেখো এই 33কে কিন্তু আমরা এখানে লিখে দেবো। যখন আমরা 33কে লিখলাম, এখানে মোট হয়ে গেল 336। তার মানে কিন্তু এই 302-এর চেয়ে বড় হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু এটিকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারবো না, কারণ আমরা জানি 302-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না? তাহলে যেহেতু 7 দ্বারা গুণ করে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 6কে সঠিক উত্তর হিসেবে ধরে নিব। যার কারণে আমরা 6কে লিখে দেবো হচ্ছে এইখানে, দেখো উপরে 1-এর পাশে লিখবো 6, এবং 6 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি আমরা 288, এই 288কে কিন্তু আমরা এখানে নিচে লিখে দেবো 288। এবারে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো আমরা 2 থেকে 8কে কিন্তু বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট 8 বড়। আমরা যদি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? তাহলে এই 2কে আমরা কীভাবে 8-এর চেয়ে বড় বানাতে পারি? আমরা পাশে যে শূন্য রয়েছে, দেখো পাশের ঘর থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। তাহলে পাশে যখন আমরা গেলাম, পাশে গিয়ে দেখলাম কি যে ওর নিজের কাছেই রয়েছে একটি শূন্য, তার মানে ওর দেওয়ার মতো কিন্তু কিছুই নেই। যার কারণে আমরা কী করবো, তার পাশের ঘরে চলে যাব। এর পাশের ঘরে যখন গেলাম, তখন দেখলাম ওর কাছে রয়েছে 3। এই 3 থেকে কিন্তু আমরা সরাসরি 2-এর কাছে 1কে নিতে পারবো না, তাই না? আমরা কিন্তু ধাপে ধাপে, অর্থাৎ এই 3-এর কাছ থেকে শুরুতে এই শূন্যের কাছে 1 নিব। তাহলে 3-এর কাছ থেকে যদি শূন্যের কাছে আমরা 1 নিয়ে আসি, তাহলে ও কিন্তু আগে ছিল 0। দেখো যখন এই 3-এর কাছ থেকে 1 পেলো, 1 পেয়ে ও হয়ে গেল এখন 10। এখন এই 10 থেকে যদি আমরা 2-এর কাছে 1কে নিয়ে আসি, তাহলে ও কিন্তু আগে ছিল 2, এবং এই 10 যখন ওকে 1 দিল, 1 পেয়ে ও হয়ে গেল এখন 12। অর্থাৎ এখন কিন্তু 8-এর চেয়ে বড় হয়ে গেল। এখন এই যে 12 হয়েছে, 12 থেকে 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে কিন্তু আমাদের 4, আমরা লিখে দিলাম 4। এবার এই যে শূন্য আমরা দেখতে পাচ্ছি, ওকে এখন শূন্য রয়েছে না বন্ধুরা, ও কিন্তু একটু আগে 10 হয়েছিল, তাই না? এবং এই 10 থেকে যখন আমরা 1কে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 10 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 9। তাহলে এই 9 থেকে 8কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 1, আমরা লিখে দিলাম 1। এবং এখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর 3 নেই, কারণ 3 থেকে 1কে ধার করে আমরা ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2। অর্থাৎ 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে আর কিছুই থাকে না। তারপরে আমরা এখানে পাচ্ছি 14।
এবারে দেখো আমরা এই পাশে যে 5 দেখতে পাচ্ছি, এই 5কে কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা হয়নি, যার কারণে 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে এই 5 পেয়ে ওরা এখন হয়ে গেলে কত, 145। এখন দেখো তো 48-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 145-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। বন্ধুরা আমরা যদি 48-এর সঙ্গে 3কে গুণ করে দেখি, দেখো আমরা যদি 48-এর সঙ্গে 3কে গুণ করি দেখি কত হয়। 3 এবং 8কে গুণ করলে হয় 3 আর 24, 24-এর 4কে লিখলাম আমরা এখানে, হাতে থাকা হচ্ছে আমাদের 2। এবার 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, 12 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 14। তাহলে আমরা মোট পাচ্ছি কত, আমরা পাচ্ছি কিন্তু 144, অর্থাৎ এখানে রয়েছে আমাদের 145। তার মানে ওর চেয়ে একমাত্র কম, তাই না, শুধুমাত্র 1 কম, যার কারণে এটিকেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি, তাই না। কারণ 48-এর সঙ্গে 4কে গুণ করলে কিন্তু 145-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে, যার কারণে এই 3 হচ্ছে কি সঠিক উত্তর। এই 3কে আমরা লিখবো এইখানে উত্তরের জায়গাতে, এবং এই যে 144 পাচ্ছি, 144কে কিন্তু আমরা এইখানে লিখে দেবো 144। এবারে আমরা উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 5 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 1, 4 থেকে 4 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 1। তাহলে এই 1 হচ্ছে কি, 1 হচ্ছে ভাগশেষ, এবং আমাদের ভাগফল কত দাঁড়াচ্ছে, 163। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে ভাগফল, ভাগফল কত, আমাদের ভাগফল হচ্ছে 163, এবং এবং ভাগশেষ আমরা পাচ্ছি কত, ভাগশেষ পাচ্ছি আমরা, ভাগশেষ পাচ্ছি আমরা লিখবো ভাগশেষ 1। আশা করি সকলে তোমরা খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা যদি 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এই 8 নম্বর অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এটিকে আমরা কেন সমাধান করব, দেখো যদি তোমরা বইয়ের কাছে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই 8 নম্বর অঙ্কটির জন্য কিন্তু আমাদের একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই দেখো আমরা যদি বইয়ের কাছে ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে কিন্তু আমাদের একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। দেখো 1512 ভাগ 126, তাহলে 126 দ্বারা আমরা কীভাবে করে 1512কে ভাগ করব। ঠিক আছে, দেখো তো আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি কিনা, বা আমরা এটিকে সমাধান করতে পারি কিনা। দেখো আমরা যদি সমাধান করার চেষ্টা করি, এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 5112 ভাগ 126, যেহেতু 126 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে 126, এবং আমরা এই মাঝে লিখবো হচ্ছে 1512। এবারে দেখো যদি আমরা ভাগ করার চেষ্টা করি, আমরা শুরুতে দেখবো যে 1 অঙ্ককে ভাগ করা যায় কিনা। 1 অঙ্কে রয়েছে শুধুমাত্র 1কে কিন্তু আমরা এই 126 দ্বারা ভাগ করতে পারবো না। তারপরে দেখো তো 2 অঙ্ক দ্বারা ভাগ করা যায় কিনা, 2 অঙ্ক মিলে হয় 15, 15কেও ভাগ করতে পারবো না। এরপর 3 অঙ্ক মিলে হয় 151, 151কে কিন্তু আমরা ভাগ করতে পারবো। 26 দ্বারা কতকে গুণ করলে 151 সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পাই। বন্ধুরা আমরা যদি 1 দ্বারা গুণ করি, 126কে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা পাবো 126 একে 126, তাই না, আমরা কিন্তু এই 126কেই পাবো। আবার 126কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা 200-র অনেক বেশি সংখ্যা পাবো, অর্থাৎ 151-র চেয়ে অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করতে পারবো না। আমরা 126কে 1 দ্বারা গুণ করবো, 1 দ্বারা গুণ করলে কত হয়, 126 একে 126, তাই না। এবার যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 1 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো না, কারণ 1 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো, এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে ও আগে ছিল 1, এবং যখন 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন এই 1 এবং 1 মিলে হয়ে গেল 11। তাহলে এই 11 কিন্তু এখন 6-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না। 11 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5। এবারে এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে, না বন্ধুরা, এখানে কিন্তু 4 রয়েছে। কেন, কারণ এই 5 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম ওর কাছে, যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। এই 4 থেকে 2 চলে গেলে থাকে কিন্তু আরও 2, আমরা লিখে দিলাম 2। এবারে 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 25, তাই না। এবং আমাদের কিন্তু এখানে এই 2কে এখনও পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেছে। আমরা কিন্তু 151কে ভাগ করেছিলাম, তাই না। যেহেতু 2 বাকি রয়ে গেছে, এই জন্য এই 2কে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে এই 2 যখন নিচে নামিয়ে আনলাম, তখন এখানে মোট হয়ে গেল 252, তাই না। এখন দেখো তো 126-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 252-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 126-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, দেখি কত হয়। 2 এবং 6কে গুণ করলে হয় 6 2 12, আমরা 12-এর 2কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 2 এবং 4কে গুণ করলে হয় 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4। এই যে 4 পাচ্ছি, 4 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 5। এখন কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই। এবারে 2 এবং 1কে গুণ করলে হয় 2 একে
2 আমরা পাচ্ছি কত 252। দেখো আমাদের কিন্তু এটির সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে যেহেতু 126কে 2 দ্বারা গুণ করে আমরা 252 পাচ্ছি, যার কারণে 2কে লিখবো আমরা উত্তরের ঘরে, এবং এই যে 252 পাচ্ছি 252কে কিন্তু এইখানে আমরা লিখে দেবো। এবার উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ যদি করি, দেখো 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0। অর্থাৎ আমাদের কিন্তু এখানে কোনো ভাগশেষ নেই। আমরা ভাগফল পাচ্ছি কত, ভাগফল পাচ্ছি 12। দেখো আমাদের যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই চ্যালেঞ্জটিকে খুব সহজেই সমাধান করতে পেরেছি, তাই না? আমরা লিখব কি, আমরা লিখব হচ্ছে ভাগফল, আমরা লিখব হচ্ছে ভাগফল 12। বন্ধুরা আমরা কিন্তু এটিকে খুবই সহজে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুব সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4.4 বলা হয়েছে সহজ পদ্ধতি। দেখো শুরুতে আমরা একটি প্রশ্নবোধক চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো সমাধান খুঁজে পাওয়ার সহজ পথ খুঁজে বের করি। সমাধান খুঁজে পাওয়ার সহজ পথ খুঁজে বের করি। দেখো আমরা আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 6/2 60/20 এবং 600/20 তুলনা করি। দেখো এখানে কিন্তু 3টি অঙ্ক আমাদের দেওয়া রয়েছে। 6/2 এটি একটি অঙ্ক, এবারে দেখতে পাচ্ছি 60/20 এটি একটি অঙ্ক, এবং 600/200 এটি কিন্তু একটি অঙ্ক। তাহলে এই 3টি অঙ্কের তুলনা করতে বলা হয়েছে। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু 3টি বক্স দেখতে পাচ্ছি এখানে, তাই না? তাহলে প্রথম বক্সে আমাদেরকে বলা হয়েছে, দেখো এই যে শুরুতে যে অঙ্কটি দেওয়া রয়েছিল 6/2, এই অঙ্কটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বলা হয়েছে 6টি চকলেট বন্টন করা হলো যেন প্রত্যেকে 2টি করে পায়। অর্থাৎ আমাদের কাছে 6টি চকলেট রয়েছে, আমরা কি করলাম এই 6টি চকলেটকে ভাগ করে দিলাম, এমনভাবে ভাগ করে দিলাম যেন প্রত্যেকে মানে এক একজনে 2টি করে চকলেট পায়। যেহেতু এখানে রয়েছে 2, যার কারণে এক একজনের জন্য 2টি করে চকলেট পায়। দেখো এখানে কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি এক একজনকে 2টি করে কিন্তু চকলেট দেওয়া হয়েছে, তাই না? তাহলে 6 দ্বারা যখন আমরা 2কে ভাগ করলাম তখন আমরা কত পাবো? দেখো তো কয়জন মানুষকে চকলেটগুলো দেওয়া হয়েছে, 1 জন 2 জন 3 জন, অর্থাৎ আমরা কিন্তু 3 জনকে দিতে পেরেছি। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত, 3। অর্থাৎ 6কে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো তখন কতবার ভাগ যায়? আমরা জানি 3 2 6, আমরা কিন্তু পাবো উত্তর 3, তাই না? আমরা 2-এর ঘরে দাপটা পড়লেই তো পেয়ে যাবো যে 2-এর সঙ্গে কতকে গুণ করলে 6 হয়। আমরা জানি 2 1 2, 2 2 4, 3 2 6, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 3। এবং আমরা কিন্তু এখানে দেখলেও, এখানে লক্ষ্য করলেও দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 3 জন শিশুর মাঝে 2টি করে চকলেট দিতে পেরেছি। এবারে যদি আমরা নিচের অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 60/20, তাহলে এটি সম্পর্কে আমাদের কি বলা হয়েছে? এখন আমাদের 60টি চকলেট রয়েছে, তাহলে 60টি চকলেট বন্টন করা হলো যেন প্রত্যেকে 20টি করে পায়। তাহলে এই যে 60টি চকলেট রয়েছে, এই 60টি চকলেট আমরা কীভাবে করলাম, আমরা এই 60টি চকলেটকে আবারও ভাগ করে দিলাম, এবং এমনভাবে ভাগ করলাম যেন এক একজনে 20টি করে চকলেট পায়। যেমন এই শিশুটি 20টি চকলেট পেয়েছে, এই শিশুটি 20টি চকলেট পেয়েছে, এই শিশুটিও 20টি চকলেট পেয়েছে। দেখো তাহলে ওর 20টি এই 3 জনের 20টি মিলে কত হলো? 20 40 60, তাই না? তাহলে 60টি চকলেট কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এবারও আমরা কয়জন শিশুর মাঝে ভাগ করে দিতে পারলাম? এই 60টি চকলেট যখন আমরা 20টি করে দিলাম তখন আমরা মোট কতজনকে দিতে পারলাম? 1 জন 2 জন 3 জন, আমরা কিন্তু 3 জনের মাঝে ভাগ করে দিতে পারলাম। এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 600/200, অর্থাৎ এবারে যদি আমাদের কাছে 600টি চকলেট থাকে এবং এবারে আমরা প্রত্যেককে কয়টি করে দেব? আমরা কিন্তু এক একজনকে 200টি করে চকলেট দিব, ঠিক আছে? তাহলে আমাদের বলা হয়েছে 600টি চকলেট বন্টন করা হলো যেন প্রত্যেককে 200টি করে পায়, অর্থাৎ এক একজনের যেন 200টি করে পায়। তাহলে দেখো আমরা এবারে কতজনকে দিতে পারবো? দেখো ওকে আমরা দিলাম 200টি চকলেট, এই 100 তাহলে এই 100 মিলে হয়ে গেল 200, ওকেও দিলাম 200, ওকেও দিলাম 200, তাহলে 200 400 600। আমরা কিন্তু ওদেরকে 200টি করে যদি দেই তাহলে মোট কয়জনকে দিতে পারবো? 1 জনকে 2 জনকে 3 জনকে। এখন দেখো এখানে কিন্তু একটি মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যখন আমরা 6টি চকলেট ছিল আমাদের কাছে মোট, তখনও আমরা 3 জনকে দিতে পেরেছি। যখন আমাদের কাছে 60টি চকলেট ছিল তখনও আমরা 3 জনকে দিতে পেরেছি, এবং যখন আমাদের কাছে 600টি চকলেট ছিল তখনই কিন্তু আমরা 3 জনকেই দিতে পেরেছি, তাই না? আমাদের উত্তর কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কত হয়েছে? 3 হয়েছে। এটি একটি মজার বিষয়, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠায় চলে যাই, দেখি সেই পৃষ্ঠায় আমাদেরকে কি বলা হয়েছে। আমরা 55 পৃষ্ঠার একদম উপরে কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, বাহ,
প্রতিটি ক্ষেত্রে তিনজন করে চকলেট পেয়েছে, ভাগফল একই। অর্থাৎ আমরা একটু আগে যেটি দেখেছি যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তিনজন করেই চকলেট পেয়েছে, তাই না? অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ভাগফল হয়েছে একই, অর্থাৎ 3 হয়েছে। যখন আমরা 6কে 2 দ্বারা ভাগ করলাম তখন আমাদের ভাগফল হয়েছে 3। আবার যখন আমরা 60কে 20 দ্বারা ভাগ করলাম তখনও আমাদের ভাগফল হয়েছে 3। আবার যখন আমরা 600কে 200 দ্বারা ভাগ করলাম তখনও ভাগফল হয়েছে 3। এটি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরও একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আপনাদেরকে বলা হয়েছে যদি কোনো ভাগের ভাজক এবং ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তবে ভাগফল একই থাকে। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে, যদি কোনো ভাজক এবং ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয় তবে ভাগফল কিন্তু একই থাকে। এরপর এই নিচে যে বেশ শিশুটি রয়েছে সে কি বলেছে, দেখো সে বলেছে আমরা ভাগের এই বৈশিষ্ট্যকে ভাগ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবহার করতে পারি। তাহলে এই যে ভাগের বৈশিষ্ট্যটা, এটিকে আমরা যে কোনো ভাগ অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ ভাগ অঙ্কগুলোকে সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যটাকে ব্যবহার করতে পারি। কীভাবে করে ব্যবহার করতে পারি, দেখো নিচের অঙ্কগুলোকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটিকে বুঝতে পারবে। যেমন একটু নিচে যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে আমরা কিন্তু কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি এবং এখানে যে ভাগ অঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু প্রত্যেকটি ভাগ অঙ্কে দেখো শেষে কিন্তু এই ভাজ্যর যে ঘরটি এবং ভাজকের যে ঘরটি, এই উভয় ঘরে অর্থাৎ দুটি ঘরে কিন্তু আমরা শূন্য দেখতে পাচ্ছি। দেখো এখানেও শূন্য রয়েছে কিছু, এখানেও শূন্য রয়েছে, এখানেও শূন্য রয়েছে, এখানেও কিছু শূন্য রয়েছে, তাই না? তাহলে এখন আমরা এগুলোকে কীভাবে সহজে এই ভাগ অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি, দেখো 1 নম্বরে যেহেতু বলা হচ্ছে 800 ভাগ 200, তাহলে এটিকে আমরা কীভাবে করবো, দেখো আমি এইখানে বসে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এটি এত সহজ একটি নিয়ম, এখানে বসে আমরা সমাধান করতে পারবো। কীভাবে, এই দেখো এখানেও রয়েছে শূন্য, এখানেও কিন্তু রয়েছে শূন্য। তাহলে এই শূন্য এবং শূন্যকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু অঙ্কগুলো ছোট হয়ে যাবে, মানে সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। যেমন এখান থেকে একটি শূন্যকে আমরা কেটে দিলাম, এখান থেকেও একটি শূন্যকে আমরা কেটে দিলাম, আবার এইখান থেকে আরও একটি শূন্যকে কাটলাম, এখান থেকে আরও একটি শূন্যকে আমরা কাটলাম। তাহলে এই শূন্যগুলোকে কিন্তু আমাদের কাটা হয়ে গেল। এখানে বাকি রইল কি, শুধুমাত্র 8 এবং এখানে বাকি রইল শুধুমাত্র 2। এখন কি আমাদের এটি অনেক ছোটো হয়ে গেল না? 8কে আমরা 2 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তরটিকে পেয়ে যাব। কত সহজ দেখো, আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি, কীভাবে ভাগ করতে পারি, আমরা 2 এর ঘরের নামটা পড়বো, তাই না? আমরা দেখবো 2 এর সঙ্গে কতকে গুণ করলে 8 হয়। দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ আমরা জানি 4-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 8। তার মানে আমরা উত্তর কত ধরে নিতে পারি, আমরা উত্তর ধরে নিতে পারি 4। অর্থাৎ 8কে যখন আমরা ভাগ করলাম 2 দ্বারা তখন ভাগফল পেলাম কত, 4। তাহলে এই যে 4 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। এই যে 800 আমরা আগে দেখতে পেয়েছিলাম, 800কে যখন আমরা 200 দ্বারা ভাগ করব তখন কিন্তু উত্তর এই 4ই হবে। তাহলে আমরা কিন্তু এত বড় অঙ্কটাকে খুবই সহজে এখানে সমাধান করে ফেললাম, তাই না? তাহলে দেখো এই অঙ্কগুলোকে কিন্তু ঠিক একই রকম নিয়মেই আমরা সমাধান করতে পারি। যেমন 2 নম্বরে রয়েছে 1400 ভাগ 200, তাহলে আমরা কী করবো, এখানে একটি সমান সমান চিহ্ন দেবো। এবারে এই 200 থেকে একটি শূন্যকে কাটলাম, এখান থেকে একটি শূন্যকে কাটলাম, এখানের একটি এই দুটিকে কাটলাম। এখন দেখো এখানে বাকি রইল শুধুমাত্র 14, এখানে বাকি রইল শুধুমাত্র 2। তাহলে এখন আমরা কীভাবে ভাগ করব, 14কে আমরা 2 দ্বারা ভাগ করবো। দেখো তো 2 এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 14 পাই, আমরা জানি 7 দুগুণে 14, যার কারণে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি কত, 7। দেখো আমরা কত সহজে এত বড় একটি অঙ্ককে আমরা সমাধান করে ফেললাম। এই 1400কে যখন আমরা 200 দ্বারা ভাগ করলাম তখন উত্তর হলো কত, 7। আমরা খুবই সহজে এবং খুবই অল্প সময়ে কিন্তু সমাধান করে ফেললাম, তাই না? এইভাবে করে কিন্তু তোমরা এই বাকি অঙ্কগুলোকে সমাধান করবে। দেখো এখান থেকে এই বড় যে অঙ্কটি রয়েছে এটিকে যদি আমরা সমাধান করি এটি কিন্তু আরও সহজ। দেখো এটিকে আমরা কী করব, এখানে রয়েছে 10,000 এবং এখানে বলা হয়েছে ভাগ 1000। তাহলে 1000-এর এখান থেকে একটি শূন্যকে কাটবো, এখান থেকে একটি শূন্যকে কাটবো, এখান থেকে একটি, এখান থেকে একটি। দেখো আমাদের কিন্তু 2 পাশ থেকে একটি একটি করে কাটতে হবে, ঠিক আছে? এখান থেকে একটি কাটবো, এখান থেকে একটি কাটবো। এখন এখানে কিন্তু আর শূন্য নেই, এখানে কিন্তু একটি শূন্য রয়ে গেছে। তাহলে এটিকে কিন্তু আর কাটতে পারবো না আমরা, তাই না? কারণ এটিকে কাটতে গেলে এখানেও একটি শূন্যকে কিন্তু আমাদের কাটতে হবে, কিন্তু এখানে যেহেতু শূন্য নেই যার কারণে এটি এইভাবেই থেকে যাবে। তাহলে এখানে রইল কত, এখানে রয়ে গেল কিন্তু 10 এবং এখানে রয়ে গেল কত, 1 রয়ে গেল। তাহলে 10কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে, আমরা কিন্তু 10 বারে ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 10 একে 10, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দিতে পারবো, লিখে দেবো কত, 10। অর্থাৎ এই 10,000কে যখন আমরা 1000 দ্বারা ভাগ করলাম তখন ভাগফল পাবো কত, 10 পাবো। এইভাবে তোমরা এই বাকি অঙ্কগুলোকে সমাধান করবে।
এরপর দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া এটি একটি ধারণা। আচ্ছা, আবারও যদি পড়ার চেষ্টা করে দেখো, এখানে বলা হয়েছে ভাজ্য ও ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া এটি একটি ধারণা। এইখানে দেখো একটি উদাহরণ আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা যেভাবে করে এটিকে সমাধান করেছি এই অঙ্কগুলোকে সেইভাবে করে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? যে আমরা শূন্য এবং শূন্যকে বাদ দিয়ে কীভাবে করে এই বড় অঙ্কগুলোকে ছোট বানিয়ে তারপরে খুব সহজে সমাধান করতে পারি। এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে 3 নম্বরে বলা হয়েছে রিপা, সুমন এবং সোহাগ 3500 ভাগ 225কে সহজ পদ্ধতিতে সমাধান করেছে। চলো আমরা ওদের সমাধানের পদ্ধতিগুলো ব্যাখ্যা করি। দেখো এখানে কিন্তু 3জন শিশুকে আমরা দেখতে পাচ্ছি। ও হচ্ছে রিপা, ও হচ্ছে সুমন এবং ও হচ্ছে সোহাগ। এই 3জনে কী করেছে? 3500কে 250 দ্বারা ভাগ করেছে এবং 3জনে কিন্তু 3 রকম নিয়মে সমাধান করেছে, ঠিক আছে? এই যে 3 রকম নিয়মে তারা সমাধান করেছে, আমাদের বলা হয়েছে যে ওদের সমাধানের পদ্ধতিগুলো ব্যাখ্যা করি। কে কোন নিয়মে সমাধান করেছে আমাদের কিন্তু সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা শুরুতে যদি রিপাকে দেখি, রিপা কীভাবে সমাধান করেছে? 3500কে ভাগ করেছে কত দ্বারা? 250 দ্বারা। তাহলে ও এটিকে কীভাবে করে ভাগ করেছে? প্রথমে এই 3500কে ও 10 দ্বারা ভাগ করেছে। দেখো 3500কেও 10 দ্বারা ভাগ করেছে, আবার 250কেও 10 দ্বারা ভাগ করেছে। তাহলে 35কে 10 দ্বারা ভাগ করে ও পেয়েছে 350, তাই না? মানে এটিকে ছোটো বানিয়েছে। তাহলে 350 পেয়েছে এবং 250কে যখন ও 10 দ্বারা ভাগ করলো তখন পেয়েছে 25। এবারে কি করেছে? এখন এই 350কে শুধুমাত্র 25 দ্বারা কিন্তু ভাগ করেছে ও, তাই না? যখন 350কে 25 দ্বারা ভাগ করলো তখন ভাগফল পেয়েছে কত? 14। তাহলে এটি একটি পদ্ধতি কিন্তু, ঠিক আছে? এবং এরপরে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে সুমন কীভাবে করে এইটিকে সমাধান করেছে? এই 3500কে ভাগ করেছে কত দ্বারা? 250 দ্বারা, তাই না? তাহলে ও শুরুতে কী করেছে? ও যে কাজটি করেছে সেটি হচ্ছে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে 3500 রয়েছে, এই 3500 থেকে ওই একটি শূন্যকে কিন্তু কেটেছে। এই দেখো এই একটি শূন্যকে কেটেছে, এই একটি শূন্যকে কেটেছে, অর্থাৎ শূন্যকে কিন্তু সে কাটাকাটি করেছে, ঠিক আছে? কাটাকাটি করলে এখানে থাকলো কত? 350। এই দেখো এখানে কিন্তু ও পাচ্ছে 350 এবং এইখানে পাচ্ছে কিন্তু শুধুমাত্র 25। এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25। এবারে ও যে কাজটি করেছে, এখানে যে 350 পেয়েছে এবং এই যে 25 পেয়েছে, এই দুটি সংখ্যাকে ও 5 দ্বারা ভাগ করেছে। এই 350কে যখন 5 দ্বারা ভাগ করেছে তখন পেয়েছে কত? তখন পেয়েছে 70। আমরা যদি আলাদা জায়গাতে ভাগ করে দেখি তাহলে কিন্তু আমরা 70ই পাবো। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে ভাগ করে দেখতে পারো। এই 350কেও 5 দ্বারা ভাগ করেছে, 5 দ্বারা ভাগ করে পেয়েছে 70। আবার এই 25কেও 5 দ্বারা ভাগ করে পেয়েছে 5, তাই না? তাহলে এখানে পেয়েছে 70, এখানে পেয়েছে শুধু 5। এবারে ও এই 70কে 5 দ্বারা আলাদাভাবে ভাগ করেছে। 70কে যখন 5 দ্বারা ভাগ করলো তখন উত্তর হয়েছে 14। দেখো আমরা যেভাবেই সমাধান করি কিন্তু উত্তর কিন্তু একই হবে। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে 3 নম্বরে সোহাগ কীভাবে করে সমাধান করেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3500 ভাগ 250। তাহলে এটিকেও কীভাবে করেছে? দেখো ও যে কাজটি করেছে, এই শূন্যকে এবং এই শূন্যকে প্রথমে কাটাকাটি করেছে, শূন্য এবং শূন্যকে কাটাকাটি করার পরে এখানে রয়ে গেল 350। এই দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা 350 এবং এখানে রয়ে গেছে কত? শুধুমাত্র 25। এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র 25। এবারে এই যে 350 এবং এই যে 25, এই দুটি সংখ্যাকেই ও কী করেছে? 4 দ্বারা গুণ করেছে। এই 350কে যখন 4 দ্বারা গুণ করেছে তখন হয়েছে হচ্ছে 1400। আবার 25কেও যখন 4 দ্বারা গুণ করেছে তখন হয়েছে 100। ঠিক আছে, দেখো এখন 1400 হয়েছে এবং এখানে হয়েছে 100। এখন কিন্তু ভাগ করতে সুবিধা হবে, তাই না? যার কারণে কিন্তু ও 4 দ্বারা দুটি সংখ্যাকেই গুণ করেছে। তাহলে এই যে 1400 এবং এই যে 100 হয়েছে, 1400কে যখন 100 দ্বারা ও ভাগ করলো তখন পেয়েছে কত? উত্তর পেয়েছে 14। অর্থাৎ আমরা যেভাবেই করি না কেন, এই যে 3টি পদ্ধতি এখানে দেখানো হয়েছে, যেভাবেই ভাগ করি না কেন উত্তর কিন্তু একই হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে 3জনের 3টি পদ্ধতি দেখেছি এবং আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কে কোন পদ্ধতিতে সমাধান করেছে। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।